মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল সবই কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত ব্যক্তির সাথে এর কোনো মিল থাকলে তা নিতান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ব্যবহৃত অলৌকিক ঘটনাগুলি গল্পের উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। জানিস, ঠাকুমা বলতো এরকম অন্ধকারে রাতে রাম নাম জপ করলে তেনারা কাছে ঘেঁষতে পারে না। চল আমরা গলা চড়িয়ে রাম নাম জপ করতে করতে পা চালাই। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। গ্রামের রাস্তায় সব জায়গায় বিদ্যুতের আলো থাকে না, জানিস তো। মাস্টারের বাড়ি থেকে পড়ে যখন ফিরতাম, তখন রাত হয়ে গেলে অন্ধকারে বুকের ভেতরটা কেমন ছমছম করত। সেই সময় রাম নাম করতে করতে বাড়ি ফিরতাম। সত্যি বলছি রে, রাম নাম নিয়ে ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। তমলুক টকিসে আজ আপনার জন্য গ্রাম বাংলার এক হাড় হিম করা ভূতের গল্প, স্টেশনের সেই অভিশপ্ত রাস্তাটা। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, স্টেশনের সেই অভিশপ্ত রাস্তাটা। গল্প পাঠে আমি সুমিত। এখন রাত 10:30। ট্রেনটা এত দেরি করবে ভাবতে পারিনি। আগরতলা স্টেশন খাঁ খাঁ করছে। 2-3 জন যারা ট্রেন থেকে নেমেছিল কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। কয়েকটা কুকুর এদিক ওদিক কুকড়ে শুয়ে আছে। বুঝতে পারছি রাতে স্টেশনের দায়িত্ব ওদের হাতে ছেড়ে নিশ্চিন্তে আছেন রেল আধিকারিকরা। অসীম আমাকে নিয়ে এসছে ওদের গ্রামের বাড়ি দেখাবে বলে। ত্রিপুরাতে আমরা একসঙ্গে চাকরি করি, সেই সূত্রে আজ অসীমের গ্রামে আসা। স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালাম, কিছু পাওয়া যায় কিনা। এত রাতে কিছু পাওয়া যাবে না তা জানাই ছিল। আকাশটা বেশ কালো হয়ে আছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মনে হলো আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। তাকালাম বন্ধুর দিকে, বললাম, কিরে কিভাবে যাবি? আকাশের যা অবস্থা সুবিধের নয় যে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আসতে পারে না, এসে গেছে। 2-1 ফোঁটা গায়ে পড়ল মনে হয়। ট্রেনটা যে এত লেট করলো, এখন পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনেকটা হাঁটতে হবে না কি রে? আর কত দূর? বৃষ্টিও তো এসে গেছে, চল আর দাঁড়িয়ে থেকে লাভ কি, এবার না হয় হাঁটাই যাক। অসীম চিন্তিত মুখে বলল, বড় রাস্তা ধরে ঘুরে গেলে আমাদের অমরপুর এখনও প্রায় 8 কিলোমিটার। স্টেশনেরও পাশ দিয়ে আরেকটা কাঁচা রাস্তা আছে, আর সেই রাস্তা দিয়ে গেলে 5 কিলোমিটারের মতো ধর। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই রাতে 8 কিলোমিটারের বদলে 5 কিলোমিটার। আমি প্রায় লাফিয়ে উঠলাম, ব্যাগটা কাঁধে নিয়ে বললাম, তাহলে আর দেরি কেন, চল চল সেই রাস্তা দিয়েই যাই। অসীম চিন্তিত মুখে কয়েক মিনিট দাঁড়িয়ে বড় রাস্তা দিয়ে যাবে বলল। আমি বিস্মিত হয়ে অসীমকে টেনে ধরলাম, বললাম, কি রে, বড় রাস্তা দিয়ে কেন? আর তোর কি হলো বলতো? এই বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাত কাবার হয়ে যাবে। এত রাতে ওদিক দিয়ে যাওয়া ঠিক হবে না। আমিও এত রাতে কোনোদিন যাইনি রে। রাত তো ছাড়, সন্ধ্যের পর ওই পথ কেউ মারায় না, তাই তো শুনেছি। তেনারা যে ঘোরাফেরা করেন, অনেকে দেখেছে। তেনারা মানে অশরীরী আত্মা, ভূত? তুই সায়েন্সের ছেলে হয়ে এসব বিশ্বাস করিস? আমি এসব বুজরুকি বিশ্বাস করি না। চল এই কাঁচা রাস্তা দিয়ে যাব, দেখি তেনাদের দেখা পাই কিনা। অনেক দিন ধরে আমারও ইচ্ছে তেনাদের সাক্ষাৎ লাভ করা। অসীম নিচু স্বরে হাতটা কপালে ঠেকিয়ে বলল, দেখ রাহুল, তুই এসব বিশ্বাস করিস না তাই বলছিস। আরে এই রাস্তায় শ্মশান, একটা কবরখানাও আছে, আর বড় একটা বিলও পড়বে। খুব প্রয়োজন না হলে রাতে এই রাস্তায় কেউ ব্যবহার করে না। আর গেলেও কয়েকজন মিলে
হাতে মশাল লাঠি নিয়ে যাতায়াত করে। তাছাড়া আমার কথা বাদ দে, তোর যদি কিছু হয় তবে আমি তোর বাবা মাকে কি বলবো? আমার কথাটা শোন ভাই, জেদ করিস না প্লিজ। আমি হাসতে হাসতে বললাম, তোকে আমার কথা ভাবতে হবে না, বুঝলি, আর আমার জবাবদিহিও করতে হবে না। আমি 100% শিওর আমাদের কিচ্ছু হবে না। আমি বুঝতে পারছি তুই ভয় পাচ্ছিস, বিশ্বাস কর, ভয় পাওয়ার কিছু নেই ভাই। ওসব মানুষের মন গড়া কথা। দেখ অসীম, ভাবতে ভাবতে প্রায় কিন্তু 12টা বাজতে চলল, বৃষ্টিও পড়ছে। এই অবস্থায় আমরা যদি বড় রাস্তা দিয়ে যাই, তোর গ্রামে যেতে যেতে রাত কভার হয়ে যাবেই যাবে। 8 কিলোমিটার তো কম নয় রে। আর বিশ্বাস কর, আমার ঘুমও পাচ্ছে ভীষণ। তার চেয়ে বরং চল স্টেশনের বেঞ্চে বসে মশার কামড় খেতে খেতে রাতটা না হয় কাটিয়ে দিই। দেখি যদি চোখ দুটো এক করতে পারি কিছুটা সময়, ভোর হলে কিছু একটা পেয়ে যাব। অসীম মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাই পাগল নাকি? সেই দুপুরে খেয়েছি, আমার আবার পেটে ছুঁচো ডন দিচ্ছে। এই অবস্থায় মশার কামড় খেয়ে বেঞ্চে বসে রাত কাটাবো? তার চেয়ে চল, যা হয় হোক। ঠিক বলেছিস, এই তো মরদের মতো কথা। কথা বলতে বলতে আমরা ব্যাগ থেকে টাওয়েল বের করে পেঁচিয়ে নিলাম মাথায়। যা হোক, এই ছিঁচকে বৃষ্টি থেকে অন্তত মাথাটা তো বাঁচবে। অসীমের হাতটা শক্ত করে ধরে কয়েকটা লাইন টপকে নেমে পড়লাম স্টেশনের পাশের কাঁচা রাস্তায়। অসীমকে অনুসরণ করে এগিয়ে চলেছি, এদিক ওদিক ঠক্কর খেতে খেতে। বৃষ্টির জল গায়ে ফুটছে সূচের মতো। চারিদিক ঘন অন্ধকার, দেখতে পাচ্ছি না কিছুই। কানে আসছে ঝিঁঝির ডাক, মাঝে মাঝে চমকে উঠছে বিদ্যুৎ। তাতেই দেখতে পাচ্ছি বিশাল একটা বিল, তার পাশ দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। বিলের অনেকটাই কচুরিপানায় ভরে আছে। অসীম আমার হাতটা ধরে ফিসফিস করে বলল, গভীর রাতে এখানে বিলের আশেপাশে আগুন জ্বলে ওঠে, বুঝলি, অনেকে দেখেছে। হাসতে হাসতে আমি বললাম, আলেয়া আলেয়া, আর এটা তো প্রাকৃতিক ব্যাপার। বৃষ্টিতে ভিজে বিভিন্ন পচা জলাভূমি থেকে মিথেন গ্যাস উঠে এলে তা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে উজ্জ্বল আলোর সৃষ্টি করে। একেই আলেয়া বলে। তুইও তো জানিস। আহা, আর যদি দেখতে পেতাম। আলেয়ার জন্য এটা কিন্তু আদর্শ আবহাওয়া। হ্যাঁ রে, জানি সবই। বললে এই গ্রামের লোকেরা বলে এসব আগুন নাকি তেনারা জ্বালায়, যারা দেখতে পায় তাদের নাকি বংশ নির্বংশ হয়ে যায়, বংশে বাতি দেওয়ার লোকও থাকে না। গ্রামের লোকেরা এসব অকথা কুকথা বিশ্বাস করে রাতের বেলায় একা এদিকে আসে না। দিনের বেলায়ও সচরাচর কেউ এ রাস্তা মারায় না, আর যদিও বা আসে সবাই দল বেঁধে যাতায়াত করে। আর এই বিলের পূব দিকে কবরখানা, দক্ষিণে একটা শ্মশান আছে। অনেক কিছু ঘটেছে রে এখানে, শুনেছি। একবার একজন নাকি একা ফিরছিল, রাতে বিলের ওপরে কিছু একটা দেখে ফেলেছিল বোধহয়। সেই থেকে আর কথা বলতে পারেনি, বেশি দিন যায়নি, রক্তহীনতায় মারা যায়। সবাই বলে ওর রক্ত নাকি কোনো পিশাচ চুষে নিয়েছে। অসীম বেশ জোরে জোরে কথাগুলো বলছিল। আমি বুঝতে পারছিলাম মনের ভেতরের ভয়টাকে তাড়ানোর জন্য উচ্চস্বরে কথা বলছিল আমার বন্ধু। আমি ওকে সাহস দেওয়ার জন্য বললাম, জানিস, ঠাকুমা বলতো এরকম ঘন অন্ধকারে রাতে রাম নাম জপ করলে তেনারা কাছে ঘেঁষতে পারে না। চল আমরা গলা চড়িয়ে রাম নাম জপ করতে করতে পা চালাই। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। গ্রামের রাস্তায় সব জায়গায় বিদ্যুতের আলো থাকে না, জানিস তো। মাস্টারের বাড়ি থেকে পড়ে যখন ফিরতাম, তখন রাত হয়ে গেলে অন্ধকারে বুকের ভেতরটা কেমন ছমছম করত। সেই সময় রাম নাম করতে করতে বাড়ি ফিরতাম। সত্যি বলছি রে, রাম নাম নিলে না ভয় লাগতো না। ছোটবেলা থেকে আমার ভয় ডর বিশেষ ছিল না। বন্ধুদের কাছ থেকে ভূতের গল্প শুনতে শুনতে ভূত দেখার ব্যাপারে আমার কৌতূহলটা বেশ ছিল। আজ আমি অসীমের কাছ থেকে শুনে উৎসাহী হয়ে একরকম জোর করে ওকে নিয়ে এসেছি এই কাঁচা রাস্তায়। চারিদিক ঘন অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। অসীমের কথা সত্যি হলে এই পরিবেশে তেনাদের সাক্ষাৎ পাওয়া যাবে। আমরা দুই বন্ধু দিব্যি গল্প করতে করতে হাঁটছি। ঠিক এই সময় আমরা শুনতে পেলাম একটা কান্নার আওয়াজ। কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অসীম বলল,
কিছু শুনতে পেলি? আমি বললাম, হ্যাঁ, একটা কান্নার আওয়াজ তো কানে এলো, কিন্তু এত রাতে এই স্থানে কে আসবে? আর দেখ, পুরো রাস্তাঘাট একেবারে ফাঁকা। হয়তো দূরের কোনো বাড়ি থেকে ওই আওয়াজটা আসছে, ফাঁকা বলে আওয়াজটা এত দূর পর্যন্ত ভেসে আসছে। তোর কি মাথা খারাপ হলো রাহুল? আশেপাশে 4 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘরই নেই, তাই আওয়াজটা এই বিলের এই পাশ থেকেই আসছে, বুঝলি? পা চালা ভাই, বিলটা পেরিয়ে চল জলদি। আমিও ভালোভাবেই বুঝেছিলাম শব্দটা বিলের ওপার থেকেই আসছিল, কিন্তু অসীম ভয় পাবে বলে কথা ঘোরাবার চেষ্টা করছিলাম। আমরা এবার একটু জোরেই হাঁটা লাগালাম, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে কি আর জোরে হাঁটা সম্ভব? কিছুটা গিয়ে আবার থমকে দাঁড়ালাম। রাস্তার এক পাশ থেকে দুটো জ্বলন্ত চক্ষু রাস্তার আরেক পাশে হঠাৎই চলে গেল। এতটাই অন্ধকার যে ওটা কি ছিল বুঝতেই পারলাম না। অসীম আমার হাতটা চেপে ধরল খুব জোরে। বুঝতে পারছি ও ভয়ে থরথর করে কাঁপছে। ভয়ার্ত গলায় বলল, তোকে তোকে আগে বলেছিলাম রে, এই পথ মোটেই ভালো নয়। তুই আমার কথা কানেই দিলি না। সায়েন্স টাইন্স অনেক কিছু তো বুঝিয়ে দিলি। দেখ আগে কি আছে, আজ বাড়ির যাওয়া মনে হয় হবে না, তেনাদেরই শিকার হব, কে জানে। রাম 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 রাম। আমি বিশেষ কিছু বললাম না, তবে এই অন্ধকারে ওই জ্বলন্ত চোখ যুগল কোন প্রাণীর সেটা বুঝতে পারিনি। বৃষ্টিটাও বাড়ল হঠাৎ, সাথে বিদ্যুতের ঝলকানি। এবার দেখলাম এক ঝলকে একটা শেয়াল রাস্তার নিচের জলা জমিতে দাঁড়িয়ে, তবে তার মুখে একটা মানুষের কাটা হাত। বুঝতে অসুবিধা হয়নি যে কোনো মৃতদেহ পুরোপুরি সৎকার হয়নি। সেই সুযোগেই শেয়ালটা তার হাতটা ছিঁড়ে পালিয়েছে। অসীম আমার মুখের দিকে একবার বিরক্তি মাখা চোখে ঘুরে দেখল, কিন্তু কিচ্ছু বলল না। রাম রাম করতে করতে এগিয়ে চলছে, পেছন পেছন আমিও। না, আমারও রাস্তাটা এবার খুব একটা নিরাপদ লাগছে না। মাঝে মাঝে কয়েকবার আমিও কিছু একটা অনুভব করেছি। ভূতের থেকেও আমার এই রাত্রে হিংস্র পশুদের ভয়টা বেশি। শুধু পশু কেন, সাপখোপেরও বেশ উপদ্রব আছে। আসলে এই ঘুটঘুটে অন্ধকারে কখন অজান্তে যে পা পড়ে যাবে, না এলেই ভালো হতো এই রাস্তায়। একটু সাহস করে অসীমকে বললাম, বলছি, আমরা তো অনেকটাই পথ চলে এলাম রে, যদি ভুল না হই 2 কিলোমিটার তো হবেই, কি বলিস? অসীম বলল, হ্যাঁ তা তো হবে, আরও বেশ কিছুটা যেতে হবে। তাহলে তেমাথার মোড়, তখন আর বিশেষ কিছু চিন্তা নেই, লোকালয় পড়ে যাবে, বাড়ি ঘর ভর্তি। তবে এই পথটাই পার যতক্ষণ না হচ্ছে বেশ ভয় করছে, তার উপর এই অসময়ে বৃষ্টি। রাম 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 রাম। আমি বললাম, ঠিক দুজনে পৌঁছে যাব, অত ভাবিস না। দুজনে যতটা সম্ভব জোরে পা চালাচ্ছি, কিন্তু শরীর কি আর টানে? যাই হোক, মনের জোর নিয়ে আমরা হাঁটছি। চারিদিক নিশ্চুপ, আমাদের দুজনের পায়ের শব্দ, আর মাঝে মাঝে ঝোপের আড়াল থেকে শেয়ালের ডাক। দুজনে চুপ করেই হাঁটছিলাম। হঠাৎ অনুভব করলাম তৃতীয় কোনো ব্যক্তির পায়ের শব্দ আমার ঠিক পেছনে। আমি প্রথমটা ভাবলাম আমার শোনার ভুল। আরও কিছুটা হাঁটতে হাঁটতে অনুভব করলাম আরও একজোড়া পায়ের উপস্থিতি, সেটা ক্রমশ এগিয়ে আসছে। এবার অসীমকে সাড়া করলাম, বললাম ব্যাপারটা। আমরা দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়ালাম। না, এখন আর কোনো শব্দই নেই। আবার হাঁটা দিলাম, সাথে সাথে ওই পায়ের শব্দ আবার জেগে উঠল। শুনলাম আমরা দুজনেই। পেছন ঘুরে দেখলাম কেউ নেই। আর এই অন্ধকারে যদি কেউ থেকেও থাকে বুঝতে পারবো না। আমি সাহস করে বললাম, কেউ কি আছেন? কথা বলুন, অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কোনো উত্তর নেই। অসীম বলল, আর রক্ষী নেই রে, আর রক্ষী নেই। হে ভগবান, আজকের দিনটা পার করে দাও, বেঁচে থাকতে আর জীবনে এই রাস্তায় আসবো না। ঠিক এই সময় কানে এলো অপরিচিত এক ব্যক্তির কণ্ঠস্বর। আমি যে বাড়ি যাব তোদের সাথে, আমাকে নিয়ে যাবি না? ওরা যে আমাকে দাও না করেই চলে গেছে, ওদের খবর দিতে হবে, না হলে এই শেয়ালের দল আমায় খুবলে খুবলে খাবে। আরে দাঁড়িয়ে পড়লি কেন হতভাগা?
চল চল। আমি বললাম, আপনি কোথায়? কে কে কথা বলছেন আপনি? আপনাকে যে দেখতে পাচ্ছি না। আমাকে তোরা দেখতে পাবি না। আর এইভাবে দাঁড়িয়ে না থেকে হাট, ওদের খবর দিতে হবে। হাট হাট। আমরা আবার হাঁটা দিলাম, সাথে সাথে ওই অদ্ভুত 2 জোড়া পা। আমার এবার বেশ ভয় করছে। অসীম বলল, কি বিপদে পড়লাম রে ভাই, কি বিপদে পড়লাম। আমার কিচ্ছু ভালো ঠেকছে না। জানি না ওনার মতলবটা কি। আজ মনে হয় আমাদের বাড়ি ফেরা হবে না রে। ভগবান তুমি ভরসা, হে ভগবান, রাম রাম রাম। আমি চুপ করেছিলাম। ভূত দেখার শখ ছিল বটে, কিন্তু এই রকম যে অনুভূতি হবে সেটা কল্পনাও করিনি। কেউ একজন আমাদের সঙ্গ নিয়েছে, অথচ তাকে দেখতে পাচ্ছি না। সত্যি ভূত গল্পতেই ভালো, বাস্তবে নয়। কিছুক্ষণের জন্য সব থমকে যায়, যেন কোথাও কিছুই হয়নি, সব চুপ। হঠাৎ চারিদিক দিনের আলো করে প্রচণ্ড জোরে একটা বিদ্যুৎ চমকালো, আর কান ফাটা শব্দে চারিদিক কেঁপে উঠল। এত তীব্র বাতাস শুরু হলো যেন গাছগুলো উপড়ে যাবে। বৃষ্টিটাও যেন খুব অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো। আমাদের বুক কেঁপে উঠল। শুরু হলো এক ভয়ানক তাণ্ডব। এমন সময় পাশের বড় শেওড়া গাছটা থেকে ক্ষণক্ষণে সেই চেনা গলায় বিচ্ছিরিভাবে হাসতে শুরু করলো আর বলল, তোরা আমাকে তোদের সাথে নিয়ে যেতে পারবি না। আমাকে অনেক চেষ্টা করেও পড়াতে পারেনি রে। তোরা এই পথে এসে ভুল করেছিস। আমি আর তোদের রক্ষা করতে পারবো না। এই পথ আর একটু দূরেই একটা তেঁতুল গাছ, সেখানে তোদের কে বাঁচাবে? আর কোনো সাড়া শব্দ নেই। আমি আর অসীম খুব ভালোভাবে বুঝলাম যে ওই ব্যক্তি আজ যাই হোক না কেন আমাদের কোনো ক্ষতি করারও মতলব ওনার ছিল না। কিন্তু যেটা বললেন ওই তেঁতুল তলায়, আমরা দুজনে হাঁ করে দুজনের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর যা হবে দেখা যাবে বলে দুজনেই এগোতে লাগলাম, কারণ অনেক বাধা পেরিয়ে এখন এই জায়গায় দাঁড়িয়ে। বৃষ্টিটা কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। আমরা হাঁটছি, হঠাৎ কানে এলো একটা বিকট বিচ্ছিরি হাসির শব্দ। বুঝতে পারলাম বিপদ সামনে। অসীমও এখন বেশ সাহস সঞ্চয় করেছে। আমরা থামিনি, হেঁটেই চলেছি। আমাদের ঠিক কিছুটা আগে একটা মড়মড় শব্দে বড় ডাল ভেঙে পড়ল, অথচ এখন কিন্তু ঝড়ের চিহ্ন মাত্র নেই। দেখলাম ওটা তেঁতুল ডাল। মাথাটা তুলতেই চোখে পড়ল একটা বড় দীর্ঘদিনের মোটা তেঁতুল গাছ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে। এই অন্ধকারে পাতা দেখে চিনতে অসুবিধে হয়নি যে ওটা তেঁতুল গাছ। আমরা হাঁটা দেব বলে ঠিক করলাম। হঠাৎ প্রবল বাতাস উঠল, এতটাই জোরে যে আমরা নিজেদের সামলাতে পারলাম না। দুজনে ছিটকে পড়লাম পাশের জমিতে। জামা প্যান্ট এমনকি কাঁধের ব্যাগটাও কাদামাখা রাস্তায় পড়ে গিয়ে একাকার। অসীম বলল, রাহুল ঠিক আছিস তো? দেখলি তো আমার কথাই না শোনার ফল। যেভাবেই হোক আর কিছুটা যেতেই হবে, তাহলেই তে মাথা। আমি বললাম, ভাই আমার জেদের জন্যে সরি ভাই, সরি। আর সব ছাড় ছাড়, ওঠার চেষ্টা কর। কোনো মতে হামাগুড়ি দিয়ে উঠলাম। বৃষ্টির জলে কাদায় পা ঢুকে যাচ্ছিল বারবার, কিন্তু উঠলে কি হবে? কেউ যেন পণ করেছে আমাদের এই পথটুকু আর পেরোতেই দেবে না। আবার সেই দমকা বাতাস, আর তার সাথে গাছের মোটা মোটা ডালগুলো ভেঙে পড়ছে। দু একটা আমাদের গায়েও পড়ল। আমরা সোজা হয়ে দাঁড়াতেই পারছি না তীব্র বাতাসের দাপটে। কোনো মতে হামাগুড়ি দিয়ে ওই পথটুকু পেরোলাম। তেঁতুলের কয়েকটা মোটা ডাল আমার আর অসীমের পিঠে সজোরে পড়েছিল। ভালোই লেগেছে সেটা এখন টের পাচ্ছি। তেঁতুল তলাটা কোনো মতে পেরিয়ে দুজনে এক ছুটে এলাম তে মাথায়। অবাক কাণ্ড, এখানে কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই, অথচ আমরা দুজন পুরো ভিজে কাক হয়ে দাঁড়িয়ে আছি। অসীম বলল, যাক বাবা, এসে গেছি, আর কোনো ভয় নেই। হে ভগবান, তোমার অশেষ কৃপা গো। আমরা একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে গা হাত পাগুলো ভালো করে ঝেড়ে
একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। 5 মিনিট দাঁড়িয়ে আবার হাঁটা দিলাম। মিনিট 15 পর এসে পড়লাম অসীমদের বাড়িতে। ফ্রেশ হয়ে দেহ রাখলাম বিছানায়। চোখ দুটো অল্প সময়ের মধ্যেই জুড়িয়ে গেল। পরের দিন সকালে চা খেতে খেতে অসীমকে বললাম, ভাই, কাল যা হলো তার জন্য আমার জেদি দায়ী। আসলে অনেক গল্প শুনেছি, কিন্তু বিশ্বাস কর, ভাবতে পারিনি যে এরকম অবস্থায় পড়ব। অসীম বলল, তা এবার বিশ্বাস হলো রাহুল বাবু? বলেছিলাম না, এ পথটা মোটেই সুবিধের নয়। আর যাবে না কি ওই পথে? আমি হেসে বললাম, মাথা খারাপ নাকি? রাম 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 রাম। আপনারা শুনছিলেন স্টেশনের সেই অভিশপ্ত রাস্তাটা। গল্পটা ভালো লাগলে একটা লাইক করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, টিম তমলুক টকিসের সমস্ত টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তমলুক টকিস। নমস্কার।